ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনলাইনে ক্লাসের অন্তর্ভুক্ত যে অধ্যায় আমরা রসায়নের পড়ব, এটা হলো রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন। আমি পূর্বে এই ক্লাসগুলি করতেছি, আগে থেকে করে আসতেছি। আজকে এই রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধন আমরা দেখব। আয়নিক বন্ধন আমরা আগে দেখেছি যে ধাতুগুলি তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতুগুলি তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। দুটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন যখন কাছাকাছি অবস্থান করে তখন তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং যার ফলে এরা পরস্পর যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। তাহলে আয়নিক বন্ধন আমরা কাকে বলবো, এর সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে সরাসরি বলবো যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যখন দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন তাকে বলবো আমরা আয়নিক বন্ধন। মন্টু আস্তে আস্তে একটু। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি মৌল যখন যৌগের অণু গঠন করে সেই বন্ধনকে আয়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধন বলে। আমরা বলতে পারি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলে আয়নিক বন্ধন। এটা আমরা সংক্ষিপ্তভাবে বললাম, তবে এর আরও আমরা সংজ্ঞা দিতে পারি যে ধাতু ও অধাতু, ধাতু অধাতু লিখব না, আমরা লিখব ধাতব মৌল। ধাতব মৌল তার শেষ শক্তি স্তরের ইলেকট্রন অধাতুর শেষ শক্তি স্তরে প্রেরণের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করাকেই আয়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধন বলে। তাহলে ধাতব মৌল তার শেষ শক্তিস্তরে ইলেকট্রন অধাতুর শেষ শক্তিস্তরে প্রেরণের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন
সৃষ্টি করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করাকেই বা করার পদ্ধতিকেই আয়নিক বন্ধন বলে। এটাই হলো আয়নিক বন্ধন। আমরা উদাহরণে যাব, আয়নিক বন্ধনের উদাহরণে যাব আমরা। আয়নিক বন্ধনের গঠন পদ্ধতিতে যাব। কীভাবে আয়নিক বন্ধন গঠিত হচ্ছে এটা চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। গঠন পদ্ধতি চিত্রের সাহায্যে আমরা দেখব। সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাস 281, ক্লোরিন 287। সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌল। সোডিয়াম গ্রুপ 1 মৌল, ক্লোরিন গ্রুপ 17 মৌল। এই আয়নিক বন্ধন প্রধানত গ্রুপ 1-2 ধাতু এবং 16-17 অধাতুর মধ্যেই সংঘটিত হয়ে থাকে। এছাড়া ব্যতিক্রম রয়েছে, কিন্তু এটাই হলো মূল। তাহলে সোডিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস হলো 281, শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। আর ক্লোরিন 287, শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। সোডিয়াম চাইবে যে তার এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিউনের আকার ধারণ করতে। ক্লোরিন চাইবে তার শেষ শক্তি স্তরে আর একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক কোণের মাধ্যমে তার সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের আকার ধারণ করতে। দুজনের উদ্দেশ্যটা সফল করার উদ্দেশ্যেই তারা ইলেকট্রনের ছাড়বে গ্রহণ করবে। এর ফলে ঘটনাটা কি ঘটবে সেটাই আমরা এখন দেখব। সোডিয়াম দুটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে, দ্বিতীয়তে 8টি, তৃতীয়তে 1টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন এটা হলো সোডিয়াম ক্লোরাইড। দুটি ইলেকট্রন, আটটি ইলেকট্রন আর 7টি ইলেকট্রন তার শেষ শক্তি স্তরে। এখন এই সোডিয়াম এই ইলেকট্রনটি তাকে দিয়ে দিতেছে। সোডিয়াম ছেড়ে দিচ্ছে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে গ্রহণ করতেছে। সর্বশেষ শক্তি স্তরে গ্রহণ করে ক্লোরিন তার নিষ্ক্রিয় গ্যাসে আকার ধারণ করার চেষ্টায় আছে। সোডিয়ামের অবস্থানটা তাহলে কেমন হলো? পরবর্তীতে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে শেষ কক্ষপথের হলো এরকম অবস্থা, 2টা 8টা। এটা হলো সোডিয়ামের অবস্থান। পরবর্তীতে সে হলো সোডিয়াম আয়ন। ক্লোরিন অবস্থাটা কি হলো? নিউক্লিয়াস,
এখন তাহলে ক্লোরিনের অবস্থাটা কী হলো? ক্লোরাইড আয়নে পরিণত হলো। এই দুটি মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, প্রচণ্ড শক্তির আকর্ষণ কাজ করবে। এটা হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, যার ফলে এখান থেকে এরা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এ হলো আমাদের আয়নিক বন্ধনের সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর যৌগ গঠন, সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরির পদ্ধতি আয়নিক বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, আমরা আর একটা দেখি উদাহরণ। ম্যাগনেসিয়াম 282, অক্সিজেন 26। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 মৌল, গ্রুপ 2-তে অবস্থান করতেছে। অক্সিজেন গ্রুপ 16 মৌল। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে শক্তিস্তরে 6টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন অবস্থান করে। ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় মৌলের আকার ধারণ করার উদ্দেশ্যে তার সর্বশেষ শক্তির স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে। ম্যাগনেসিয়াম +2 ইলেকট্রন ছেড়ে দেবে। অক্সিজেন করবে কি? এই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড ঋণাত্মক আয়নে পরিণত হবে। 2টা ইলেকট্রন গ্রহণ করে সে অক্সাইড আয়নে পরিণত হবে। এই 2 আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন, পরবর্তীতে ম্যাগনেসিয়াম আয়ন অক্সাইড আয়ন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের যৌগ উৎপন্ন করবে। এখন আমরা যদি এর গঠন পদ্ধতি চিত্রের সাহায্যে আবার দেখতে চাই, তাহলে দেখব কিভাবে। দেখি আমরা ম্যাগনেসিয়াম পরমাণু নিউক্লিয়াস, দুটা ইলেকট্রন, আটটা ইলেকট্রন, আর 2 10, দুটো ইলেকট্রন। আমরা ভিন্ন ভিন্ন করে দেখালাম না, একসঙ্গেই দেখালাম। এখানে অক্সিজেন নিউক্লিয়াস, অক্সিজেন পরমাণু, ম্যাগনেসিয়াম পরমাণু। এই 2টি ইলেকট্রন সে করবে কি? ম্যাগনেসিয়ামের কাছে দিয়ে দেবে, অর্থাৎ সে ম্যাগনেসিয়াম তার 2টি নিউক্লিয়াস শেষ শক্তিস্তরে ছেড়ে দিয়ে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিম্নের আকার ধারণ করার চেষ্টা করবে। নিম্ন আকার ধারণ করতে যায় ম্যাগনেসিয়াম পরমাণু ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ম্যাগনেসিয়ামের এই শেষ শক্তিস্তরে 2টি ইলেকট্রন, অক্সিজেন তার সর্বশেষ শক্তিস্তরে 6টি ইলেকট্রন ছিল, সেই 2টি ইলেকট্রন দ্রুত গ্রহণ করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে ম্যাগনেসিয়াম আয়নের চিত্রটা কেমন হবে আমাদের?
ম্যাগনেসিয়াম আয়নের অবস্থানটা হলো, চিত্রটা হলো এই ধরনের হয়ে গেল তার অবস্থানটা। পরের 2 2 4 2 6 2 8 8 2 10, তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। ঠিক এটা হলো ঋণাত্মক আয়ন, অক্সাইড আয়ন। দুইটা তাহলে 8টা 2টা 10টা, এটা হলো অক্সাইড আয়ন। এই দুটির মধ্যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হবে, হয়ে বল হবে, হয়ে তাদের মধ্যে হলো কি এরা যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করল। তাহলে এ হলো আয়নিক বন্ধন গঠিত হওয়ার মডেল চিত্র বা চিত্র। দেখলাম ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করছে। অক্সিজেন তার সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, সে ম্যাগনেসিয়ামের 2টি ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন আয়ন, ঋণাত্মক আয়ন, অ্যানায়ন সৃষ্টি করেছে। 2টি ধনাত্মক একটি এবং একটি ঋণাত্মক বিপরীতধর্মী আয়ন পাশাপাশি থাকলে তাদের মধ্যে প্রবল একটা আকর্ষণ শক্তির সৃষ্টি হয়, যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এর ফলে ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ এটাও একটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করল। চিত্র দেখাইছে আমরা, 2টি ইলেকট্রন চলে এসে এখানে আর 2টি ইলেকট্রন পেয়েছে, তার বাইরের কত 8টি ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস হয়েছে, এরও বাইরের কত 8টি ইলেকট্রন এও নিষ্ক্রিয় গ্যাস হয়েছে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হতে যেয়ে তাদেরকে কিছু খেসারত দিতে হয়েছে, সে আয়নে পরিণত হয়েছে, হেও আয়নে পরিণত হয়েছে। এই 2 আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে সৃষ্টি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক যৌগের। এবার আরও একটি উদাহরণ আমরা দিব, সেটা আর একটু অন্য ধরনের, এটাও আয়নিক যৌগ গঠনের। আমরা এখানে ক্লোরিনকে নিয়ে আসি, 287। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটা আয়নিক যৌগ। ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, সেটা দেখাইছিলাম যে কিছুক্ষণ আগে আমরা। এটা কি দেখাইছিলাম? এইবার ক্লোরিন, এই 2টি ছাড়ে দেওয়া 2টি ইলেকট্রন সে গ্রহণ করে এটা একটি ব্যতিক্রম আমরা দেখব গঠন পদ্ধতিটা, চিত্রটা। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। একটি ক্লোরিন পরমাণু 1টির বেশি ইলেকট্রন নিতে পারবে না। এখন ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া 2টি ইলেকট্রন একটা ক্লোরিন পরমাণু নিতে পারতেছে না, 2টি ক্লোরিন পরমাণু নিতেছে। এই কারণে আমি 2টা ক্লোরিন পরমাণু এখানে দেখাইছি। এই 2টি ক্লোরিন পরমাণু প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে, করে 2টা ক্লোরাইড আয়ন তৈরি করতেছে, 2টি ক্লোরাইড তৈরি করতেছে। একটা ম্যাগনেসিয়াম
আয়নের সঙ্গে দুটি ক্লোরাইড আয়ন পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। তাহলে এর গঠন পদ্ধতিটা আমাদের কেমন হবে সেটা আমরা একটু দেখব। ম্যাগনেসিয়াম আমরা মাঝখানে দেখাইতেছি এবার। বাহিরে কক্ষপথে তার দুটি ইলেকট্রন অবস্থান করতেছে। নিউক্লিয়াস ক্লোরিন পরমাণু, দুটি ইলেকট্রন এখানে, এখানে 8টি ইলেকট্রন দ্বিতীয় স্তরে, আমাদের বাইরের স্তরে 7টি ইলেকট্রন। এখন আমি এখানে দেখালাম ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। এই ইলেকট্রনটা এখানে আসতেছে, এই ইলেকট্রনটা এখানে আসতেছে। ভুল করে ফেললাম আমরা। আচ্ছা, দিকটা উল্টা হয়ে গেছে আমাদের। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে। তাহলে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তর থেকে দুটো ইলেকট্রন ছাড়তেছে। এখানে একটা ক্লোরিন পরমাণু, এখানে একটা ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুগুলি দুজনে দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে এই ক্লোরিনের অবস্থা কেমন হলো? এটার অবস্থা কেমন হলো আমাদের? 1 2 3 দুটি ইলেকট্রন, এখানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, শেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে তারও 8টি ইলেকট্রন হয়ে যাচ্ছে। 7টা ছিল, একটা ম্যাগনেসিয়াম তাকে দিয়ে দিল, ম্যাগনেসিয়ামতে নিল, নিয়ে 8টি ইলেকট্রন। সে তার নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হলো, অর্থাৎ ক্লোরাইড আয়ন সৃষ্টি করল। তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থান কেমন হচ্ছে এটা আমাদের দেখা দরকার। নিউক্লিয়াস, তার শেষ শক্তি স্তর ভেঙে গেল, তার দুইটি শক্তি স্তর থাকতেছে, এখানে 2টা, আর 2 10 ম্যাগনেসিয়াম আয়ন পরিণত হচ্ছে, ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হচ্ছে। ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হচ্ছে। ঠিক এটা কি অবস্থা হইতেছে? ক্লোরিন নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর,
দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে তার দুটি ইলেকট্রন তাকে দিয়ে দিচ্ছি আমরা, দ্বিতীয়তে 8টি এবং এখানে ছিল 1টি, হয়ে যাচ্ছে 2টি। হচ্ছে, তাহলে এটাও ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এরপর এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, আকর্ষণ করতেছে। এদেরকে আকর্ষণ হচ্ছে, এই আকর্ষণ দুইজনে আকর্ষণ করে আমাদের অবস্থানটা কি হচ্ছে? অবস্থানটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, Cl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। তাহলে এইভাবে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন উভয়ই ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামক যৌগের সৃষ্টি করতেছে, যেটাও একটা আয়নিক যৌগ, একটা আয়নিক যৌগ। তাহলে আমরা দেখলাম যে প্রতিটি ধাতু এবং প্রতিটি অধাতু, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি করে এবং অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন সৃষ্টি করার মাধ্যমে তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয় এবং এই বলের প্রভাবে তারা যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করে। এরপরে আমরা একটা দেখব হাইড্রোজেন একটি মৌল, তার সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন, তার একটি কক্ষপথ, একটি শক্তি স্তরে তার একটি ইলেকট্রন। হাইড্রোজেনকে আমরা এবার আয়নিক যৌগের মাধ্যমে যৌগ গঠন পদ্ধতি দেখাবো। সোডিয়াম প্লাস হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রাইড। আমরা আগে অনেকবার দেখালাম এই সোডিয়াম নিয়ে। সোডিয়ামকে আমরা দেখালাম কয়েকবার ইলেকট্রন, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন আয়ন। এখন পরবর্তীতে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রাইড আয়নিক যৌগ উৎপন্ন করে। এখন এর গঠন পদ্ধতিটা কি আরও সোজা একেবারে। আমরা মডেল, আগে সোডিয়ামের মডেল তো বারবারই দেখাইলাম, ঠিক ওই একই মডেল, শুধু হাইড্রোজেন তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করতেছে, করে হাইড্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের আকার ধারণ করতে যাচ্ছে, করতে যেয়ে সে সোডিয়াম হাইড্রাইড যৌগ গঠন করতেছে। আমরা জানি যে হাইড্রোজেন কিন্তু গ্রুপ 1-এর মৌল, শক্তিশালী ক্ষার ধাতু যার অবস্থান করে পটাশিয়াম, যা সোডিয়াম, লিথিয়াম, এদের সঙ্গে এসে অবস্থান করে। কিন্তু তারপরেও এই হাইড্রোজেন কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, ভাব দেখায় ক্ষার ধাতুর মতো। কিন্তু যখন শক্তিশালী ক্ষার ধাতু তার সংস্পর্শে আসে তখন সে বাধ্য হয় ক্ষার ধাতুর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করতে, এবং এটাই এখানে ঘটছে। ক্ষার ধাতুর ইলেকট্রন সে গ্রহণ করে নিজের ঋণাত্মক আয়নে পরিণত হতে বাধ্য হয়েছে। অর্থাৎ এখানে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহিতা, ইলেকট্রন গ্রহণ করছে। এর আগে কিন্তু সহজে সে ইলেকট্রন গ্রহণ করে না, সে ভাব দেখায়, আমি ক্ষার ধাতুর ভাব সে দেখাই। তাহলে এইভাবে আমরা এই আয়নিক বন্ধনের গঠন পদ্ধতি দেখলাম। আমরা আগামী ক্লাসে সমযোজী বন্ধন গঠন দেখব, তারপরে আয়নিক যৌগ এবং
সমযোজী যৌগ এর ধর্মগুলি আমরা দেখব, এদের কিছু বৈশিষ্ট্য দেখব, তারপরে ধাতব বন্ধন দেখব, এই দেখে আমরা শেষ করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আমরা আগামীতে আমরা অন্যান্য সম্পর্কে এদের আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।